আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 24-25 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর বহু নির্বাচনীর প্রশ্নোত্তর পর্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আমার কথাগুলো তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আর অবশ্যই গ্রুপে সবাইকে দ্রুত জয়েন করার জন্য পরামর্শ দাও। একটু কমেন্ট করে জানিয়ে দাও যেন সবাই দ্রুত জয়েন করে। কেমন? আমরা এখনই কিন্তু ক্লাসটা শুরু করে দিব। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 3 ব্যাংক সমন্বয় বিবরণী। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। ব্যাংক সমন্বয় বিবরণী, আমরা কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীর সিকিউ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা জানো যে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমাদের আসে। তাই ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়টিকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমি শুরু করে দিব কি? আমি কি ক্লাসটা শুরু করে দিব কিনা আমাকে একটু জানাবে। আমি ক্লাসটা শুরু করব কিনা আমাকে একটু জানাবে প্লিজ। দাউদ হোসেন না জানি কি বারবার প্রশ্ন করতেছো, আপনি কোন কলেজের স্যার? কেন, আমি কোন কলেজের স্যার না হইলে কি হবে না? না কোন কলেজের শিক্ষক হতেই হবে? বলেন, আপনি উত্তর দেন। না, আমি কোন কলেজে এখন আর শিক্ষকতা করতেছি না। ওকে, বিজনেস মেডিসিন বইটির কথা বারবারও আমি বলতেছি। এই বিজনেস মেডিসিন বইটি তোমরা সবাই সংগ্রহ করছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবা। তোমরা সবাই জানো যে এই বিজনেস মেডিসিন বইটির গুরুত্ব কতটুকু। এই বিজনেস মেডিসিন বইটির ভিতরে তোমাদের সকল অধ্যায়ের যে শর্ট সাজেশন, ওই সাজেশনটা কিন্তু আমরা এই জায়গায় তুলে ধরছি। অতএব এই বিজনেস মেডিসিন বইটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তাই তোমরা যারা এখনো এই বিজনেস মেডিসিন বইটি সংগ্রহ করতে পারো নাই, তোমরা একটু কষ্ট করে সংগ্রহ করে ফেলো। অর্থাৎ 100 টাকা সেন্ড মানি করে, 100 টাকা, কারণ তোমরা জানো যে কুরিয়ার চার্জ সহ 100 টাকা। অর্থাৎ আমাদের এই নাম্বারে তুমি টাকাটা সেন্ড মানি করে আমাদের পেজে তুমি নক করো, তাহলেই কিন্তু হবে। কেমন? ওকে, নাম্বারটা বোঝা যাচ্ছে না, আমি আবার লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। আমাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা, নগদ এবং বিকাশ দুইটি আছে। আর যারা এখনো পাও নাই, তুমি তোমার ঠিকানাটা সঠিকভাবে দিয়েছিলে কিনা সেইটা একটু পরীক্ষা করবা। কিভাবে? অনেকে আসো আমির স্যারের কাছে টাকা দিয়ে আমাকে মেসেজ দিয়েছো, আবার আমার কাছে টাকা দিয়ে সম্রাটকে মেসেজ দিয়েছো। এরকম করবা না, এরকম করলে তো হবে না। যাকে টাকা দিবা, যার কাছে টাকা দিবা তাকেই মেসেজ দিবা। সবার কাছে মেডিসিন বইটা আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি কোনো প্রবলেম হয়ে থাকে যে আসলে বইটা তুমি হাতে পাও নাই, টাকা দিয়েছো, তো তুমি একটু কষ্ট করে পুনরায় আবার পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তুমি তোমার সত্যতাটা যাচাই করো এবং না পাওয়ার কারণটা অনুসন্ধান করো। অবশ্যই পেয়ে যাবা, অথবা 2 দিন আগে অথবা 2 দিন পরে। আর লেট হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা তো আসলে আমি চাইলেও এভাবে ডিল মেরে তোমার কাছে দিতে পারবো না।
এটা একটা পরিবহনের মাধ্যমে যায়, তাই না? পরিবহন কোন ধরনের বাধা দূর করে বলতো? স্থানগত বাধা দূর করে। এক জায়গা হতে অন্য জায়গায় যদি আমরা কোনো কিছু পাঠাইতে চাই তাহলে পরিবহনের মাধ্যম লাগবে, তাই না? তোমরা অবশ্যই ম্যানেজমেন্টে পড়েছো যে পরিবহন কোন ধরনের বাধা দূর করে। পরিবহন কোন ধরনের বাধা দূর করে? স্থানগত বাধা দূর করে, স্থানগত। তাই তোমাদের এই বইটা যারা এখনো পাও নাই তোমরা অবশ্যই পেয়ে যাবা। তবে তুমি মেসেজ দিয়ে আমাদেরকে পেজে বা এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তুমি জানো যে বইটা কোথায় আছে, কেমন? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, যারা অর্ডার করো নাই তোমরা অর্ডার করে ফেলো। হ্যাঁ, যারা অর্ডার করো নাই তোমরা অর্ডারটা করে ফেলো। হ্যাঁ, কেমন? যারা অর্ডার করো নাই তোমরা অর্ডারটা করে ফেলো, কেমন? এরপরে দেখো আমার বইটা, আলহামদুলিল্লাহ আমার বইটা ছাপানোর কাজ শুরু হয়ে গেছে আজকে, অর্থাৎ 2 দিনের ভিতরে আমাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ। এই বইটা এবং মেডিসিন বইটা সহ তোমরা যারা 2টা বই অর্ডার করেছো তোমাদের হাতে 2টা বই এবং সাথে একটি গিফট তোমাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ, আশাবাদী। হ্যাঁ, আশাবাদী। এবং এই বইটার মূল্য কিন্তু 360 টাকা। যদি কেউ নিতে চাও 300 টাকায় নিতে পারবা, তবে কুরিয়ার চার্জ ছাড়া। এটার ভিতরে কিন্তু চার্জ নেই। আর যেহেতু তোমরা আমার পেড বেসের স্টুডেন্ট সেহেতু আমরা তোমাদেরকে একটা গিফট দিয়ে দিব, কুরিয়ার চার্জ সহ হোম ডেলিভারি আমি দিয়ে দিব 360 টাকা। অর্থাৎ 360 টাকা তুমি হোম ডেলিভারি পেয়ে যাবা, আশা করি হোম ডেলিভারি পেয়ে যাবা ইনশাল্লাহ। এইচএসসি 24 এবং 25 এই বইটার গুরুত্ব কতটুকু এটা আসলে আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। এই বইটার ভিতরে বেসিক বিষয়গুলো আমি তোমাদেরকে দিয়েছি, আর এই বেসিক বিষয়গুলো তোমাদের জন্য আসলেই খুবই গুরুত্বপূর্ণ। বেসিক বইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা আর দেরি না করে এখনই এই বইটা অর্ডার দিতে পারো। আর অর্ডার দেওয়ার ঠিকানা জানো, 2টা বই একসাথে যদি অর্ডার দাও 460 টাকা তুমি হচ্ছে হোম ডেলিভারি পাবা ইনশাল্লাহ, কেমন? জাস্ট তোমার ঠিকানাটা দিয়ে দিবা। ওকে, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ যে তোমরা অনেক ধৈর্য ধরেছো। এবার আসো আমরা চলে যাব এমসিকিউতে। ওকে, দুইটা বই একসাথে মাত্র 460 টাকা, 460 টাকা। 2টা বই একসাথে 460 টাকা হোম ডেলিভারি পাবা ইনশাল্লাহ, সাথে একটা গিফটও পাবা। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? ঢাকা বোর্ড 21-এর কোশ্চেন। ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয় এগুলো বোঝার আগে আমরা একটু ব্যাংক সমন্বয়ের বেসিক বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেই তোমাদেরকে, যেগুলো এমসিকিউ করতে আমাদের কাজে লাগবে, কেমন? ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী যদি আমরা জানতে চাই তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী করতে 2টা বইয়ের প্রয়োজন। একটু কমেন্ট করে বলো কয়টা বই? 2টা। কি কি? একটা হচ্ছে নগদান বই, একটা হচ্ছে কি নগদান বই। এই নগদান বইটা প্রস্তুত করে আমানতকারী। নগদান বইটা প্রস্তুত করে কে? আমানতকারী। আমাকে একটু কমেন্ট করে জানাবা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে কয়টা বইয়ের প্রয়োজন? 2টা। কয়টা বইয়ের প্রয়োজন? 2টা। একটা হচ্ছে নগদান বই, এটা প্রস্তুত করে আমানতকারী। আরেকটা হচ্ছে পাস বই অথবা ব্যাংক বই। এই পাস বই অথবা এই যে ব্যাংক বইটা, এই ব্যাংক বইটা প্রস্তুত করে ব্যাংক, এটা প্রস্তুত করে ব্যাংক। এই যে দেখো, নগদান বই এবং পাস বই, এই 2টা বইয়ের ভিতরে যখন গরমিল তৈরি হবে, নগদান বই এবং পাস বই এই 2টা বইয়ের ভিতরে যখন গরমিল তৈরি হবে, আর এই গরমিলগুলোকে সমন্বয় করার জন্য, এই গরমিলগুলোকে সমন্বয় করার জন্য, সমন্বয় মানে হচ্ছে মিল করা, সমন্বয় মানে হচ্ছে মিলকরণ। এই মিলটা আমি 2 ভাবে করতে পারি, হয় যোগ করে না হয় বিয়োগ করে। অর্থাৎ নগদান বই এবং পাস বই, নগদান বই এবং পাস বই এই 2টা বইয়ের মধ্যে যখন গরমিলগুলো তৈরি হবে, আর এই গরমিলগুলোকে সমাধান করার জন্য আমরা যেই বিবরণীটা প্রস্তুত করি তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী একটু কমেন্ট করে জানান কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী।
ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে আমাকে জানাবেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় কোন নীতি অনুযায়ী? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় কোন নীতি অনুযায়ী? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এবার আসুন, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে কিন্তু দুইটা বই লাগে। এবার একটা জিনিস মনে রাখবেন, ব্যাংক ব্যাংক যদি কখনো ডেবিট শব্দটা উচ্চারণ করে, ব্যাংক যদি ডেবিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে। ব্যাংক যদি ক্রেডিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পেয়েছে। এবার আসুন, নগদান বই, একটু খেয়াল করেন, নগদান বই যদি ডেবিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝতে হবে অ্যাকাউন্টে টাকা বাড়ছে। নগদান বই যদি ক্রেডিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝতে হবে টাকা কমে গেছে। এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে তুমি অনেকগুলো এমসিকিউ বুঝতে পারবে। এই যে দেখো, ব্যাংক যদি ডেবিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝতে হবে টাকা কমে গেছে। ব্যাংক যদি ক্রেডিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝতে হবে টাকা বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখো, নগদান বই যদি ডেবিট শব্দটা উচ্চারণ করে তাহলে এটার উল্টাটা হবে টাকা বৃদ্ধি পেয়েছে। নগদান বই যদি ক্রেডিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝতে হবে টাকা কমে গেছে। এবার আসো, আমরা তোমাদেরকে আরো বেসিক বুঝাবো, তার আগে আমরা একটু কয়েকটা এমসিকিউ আলোচনা করি। ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? এটা কি বিবরণী? একটু আগে কিন্তু বলছি এটা কি বিবরণী। ব্যাংক সমন্বয় এটা কি বিবরণী? এটা মিলকরণ বিবরণী। কি মিল করে? নগদান বই এবং পাস বই, মানে আমার আর ব্যাংকের মধ্যে যেই গরমিলগুলো হয় ওই গরমিলগুলোকে সমাধান করার জন্য যে বিবরণীটা প্রস্তুত করা হয় ওই বিবরণীটাকেই কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী বলে। মিলকরণ বিবরণী, মিলকরণ, কারণ আমরা জানি সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ। সমন্বয় শব্দের অর্থ কি? মিলকরণ। এই মিলটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে যোগ করে আর একটা হচ্ছে বিয়োগ করে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? মিলকরণ বিবরণী বলা হয়। কি বিবরণী বলা হয়? মিলকরণ বিবরণী বলা হয়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানাবেন বুঝতে পারছেন। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য কি? দেখেন, ব্যাংকের মাধ্যমে প্রাপ্তির পরিমাণ জানা, নগদ উদ্বৃত্তের পরিমাণ নিরূপণ, গরমিলের কারণ নিরূপণ, তারপরে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করা। কোনটা সঠিক হবে আমাকে একটু বলেন, জলদি কমেন্ট করে বলতে হবে। দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির কারণটা কি? গরমিলের কারণ নিরূপণ। গরমিলের কারণটা নিরূপণ করা। কার মধ্যে? আমানতকারী এবং ব্যাংকের মধ্যে যে গরমিলগুলো হবে ওই গরমিলগুলোর কারণটা নিরূপণ করতে হবে। ওই কারণটা নিরূপণ করাটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য। কেমন বুঝতে পারছেন? এরপরে আসেন, ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায় শিখেছি ডিএম মানে হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, সিএম মানে হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম উভয় হচ্ছে একটা দলিল। উভয়, এই দুইটা জিনিসই হচ্ছে একটা দলিল। আর এই দলিলগুলো কে প্রস্তুত করে জানো? ব্যাংক প্রস্তুত করে। ব্যাংক। তাহলে উত্তরে ব্যাংক কোথায় আছে? খ নম্বরে আছে। তাহলে ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। বলতো কে প্রস্তুত করে? ব্যাংক। ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে ব্যাংক কর্তৃক একটি দলিল যেখানে আমানতকারীর হিসাব থেকে টাকাগুলো কেন কর্তন করলো সেটা তুলে ধরা হয়। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটি দলিল যার মাধ্যমে আমানতকারীর হিসাব থেকে কর্তন সমূহ ব্যাখ্যা করা হয়। কর্তন মানে কি? কর্তন মানে কাটা। আমানতকারীর হিসাব থেকে যেই এন্ট্রিগুলোর মাধ্যমে টাকা কেটে নিবে ওই এন্ট্রিগুলো যেই দলিলে লিখে রাখে ওই দলিলটার নাম হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, অর্থাৎ ডিএম। আর এই ডিএম হচ্ছে ব্যাংকের একটা দলিল। সিএম মানে কি? সিএম মানে হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তার উল্টাটা, যেই হিসাবগুলোর মাধ্যমে, যেই এন্ট্রিগুলোর মাধ্যমে, যেই লেনদেনগুলোর মাধ্যমে ব্যাংক আমানতকারীর হিসাবে অর্থাৎ আমার হিসাবে টাকা বৃদ্ধি কেন হয়েছে
ওই কারণগুলো লিখে রাখবে, ওই দলিলটাকে বলা হয় সিএম, ক্রেডিট মেমোরেন্ডাম। এখন বলো তো ডিএম এবং সিএম এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা? ডিএম এবং সিএম এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ডিএম ডেবিট মেমোরেন্ডাম, সিএম মানে কি? ক্রেডিট মেমোরেন্ডাম। ডিএম মানে ডেবিট মেমোরেন্ডাম, সিএম মানে ক্রেডিট মেমোরেন্ডাম। এই দুইটা জিনিস হচ্ছে ব্যাংকের দলিল। কার দলিল? ব্যাংকের দলিল। কে প্রস্তুত করবে? ব্যাংক। ক্লিয়ার? এবার আসো আমরা একটু মনোযোগ দিব, তাহলে আমাদের এই অধ্যায়টা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এবার একটু খেয়াল করবো আমরা ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়। দেখো ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত, একটু আগে কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে ব্যাংক যদি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, ব্যাংক যদি ক্রেডিট কথাটা বলে, তাহলে বুঝবা যে তোমার অ্যাকাউন্টে টাকা আছে, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে টাকা বাড়তেছে, টাকা আছে। ব্যাংক যদি ক্রেডিট কথাটা বলে, তাহলে ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক জমা অতিরিক্ত না, ব্যাংক জমার উদ্বৃত্ত। ইয়েস, আমার ব্যাংকে টাকা আছে, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যে ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? অর্থাৎ ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংকের হিসাব অনুযায়ী ক্রেডিট, অর্থাৎ বুঝতে হবে আমার ব্যাংকে টাকা আছে, ব্যাংক জমার উদ্বৃত্ত। আমার ব্যাংকে টাকা থাকলেই এটা হবে ব্যাংকের জন্য ক্রেডিট, কারণ ব্যাংক আমার নিকট দায়বদ্ধ, ব্যাংক আমার নিকট দায়বদ্ধ। এই জন্য দেখো আমি প্রথমেই বলে নিয়েছি যে ব্যাংক যদি কখনো ক্রেডিট শব্দটা উচ্চারণ করে, তাহলে বুঝতে হবে আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমার অ্যাকাউন্টে টাকা আছে, টাকা বৃদ্ধি পেয়েছে। আর ব্যাংক যদি ডেবিট শব্দটা উচ্চারণ করতো, তাহলে বুঝতাম যে আমার অ্যাকাউন্টে টাকা নাই, কমে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। ক্লিয়ার? আমাকে একটু জানাবা ক্লিয়ার কিনা। ওকে, আমরা মনোযোগী হই একটু, কেমন? আর গ্রুপগুলোতে একটু মেসেজ দিয়ে দিই, সবাই যেন তাড়াতাড়ি জয়েন করে। ওকে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা কোথায় কোথায় বসাবো আমি? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, অর্থাৎ ব্যাংক চার্জ ধার্য করছে, ব্যাংক চার্জ ধার্য করছে। ভালো করে আমরা একটু বোঝার চেষ্টা করি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, দেখেন নগদান বইতে ক্রেডিট করা হয়, নগদান বইতে ক্রেডিট করা হয়। একটু বুঝেন, এই যে এই জায়গাটাতে আপনি একটু ভালো করে বুঝেন, না বুঝলে কিন্তু বিফলে যাবেন। ব্যাংক যদি ডেবিট শব্দটা উচ্চারণ করে, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে। ব্যাংক যদি ক্রেডিট শব্দটা উচ্চারণ করে, তাহলে বুঝবেন টাকা বৃদ্ধি পেয়েছে। নগদান বই, নগদান বই যদি ডেবিট শব্দটা উচ্চারণ করে, তাহলে বুঝতে হবে টাকা বাড়ছে। নগদান বই যদি ক্রেডিট শব্দটা উচ্চারণ করে, তাহলে বুঝতে হবে টাকা কমছে, মানে এটার উল্টাটা। এবার ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটার মানে কি? ব্যাংক চার্জ ধার্য করছে, অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে। কে কেটে নিছে? ব্যাংক। তো ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমায়, তাহলে ব্যাংকে কি করতে হবে? ব্যাংক ডেবিট করতে হবে। আর আমি কি করব? আমিও কি করব? ক্রেডিট করব। আমাকে ক্রেডিট করতে হবে, ব্যাংক ডেবিট করবে, আমি ক্রেডিট করব। ব্যাংক ডেবিট করলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমবে, আর আমি ক্রেডিট করলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমবে। মানে আমি যে বাসায় হিসাব রাখি, ওই হিসাবে আমি ক্রেডিট করব। ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে দুইটা বই লাগবে, একটা নগদান বই আর একটা ব্যাংক বই। নগদান বইটা প্রস্তুত করব আমি কোথায় বসে? বাসায় বসে। তো আমি বাসায় বসে যেই হিসাবটা প্রস্তুত করব, ওই হিসাবটাতে এই এন্ট্রিটাকে কি করব জানো? মাইনাস করব। এই যে নগদান বইতে ক্রেডিট করা হয়, এই যে নগদান বইতে ক্রেডিট করা হয়, এই গেল একটা। ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়, তাহলে এই দুইটা সঠিক, এটা আর এটা। ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয় না। ব্যাংক বিবরণীতে কখন ক্রেডিট করা হয়? যখন আমার অ্যাকাউন্টে টাকা বাড়ে, কিন্তু এটার ফলে তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমছে, তাহলে ব্যাংক কি করবে? ডেবিট করবে। তাহলে আমরা অনায়াসে বলতে পারি, এই যে অনায়াসে আমরা বলতে পারি, এই যে ক নম্বরটা সঠিক। এটা ক হবে, এই যে 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক। জি জি, যখন ব্যাংক মেসেজ দিয়ে বলবে, আমি যখন ব্যাংকে টাকা দিব, তখন ব্যাংক আমাকে মেসেজ দিয়ে বলবে, ডিয়ার উমক, ইউর অ্যাকাউন্ট নাম্বার এত টাকা ক্রেডিট। ব্যাংক ক্রেডিট করছে মানে আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে। ব্যাংক ক্রেডিট করছে মানে আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে। ব্যাংক ডেবিট করছে মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে, এটা ব্যাংকের কথা। আর আমি বাসায় বসে যেটা রাখি, আমি যদি ডেবিট করি, আমি যদি ডেবিট লিখি, তাহলে বুঝবো আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে
আমি যদি ক্রেডিট করি তাহলে বুঝবো টাকা কমছে কিভাবে। মনে করো ব্যাংক চার্জ, আমি জাবেদা কি করতাম, এই যে দেখো ব্যাংক চার্জের ক্ষেত্রে আমরা লিখতাম এই যে ব্যাংক চার্জ ডেবিট, এবার ব্যাংক ক্রেডিট লিখতাম, কেন ব্যাংকে থেকে টাকা কমে গেছে, এই যে জাবেদা করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো ব্যাংকে থেকে টাকা কমে গেছে। ক্লিয়ার? এমসিকিউটা ক্লিয়ার? কথা বলতে হবে তো ভাই, কথা বলতে হবে, কথা না বললে তো অঙ্ক বোঝা যাবে না। জলদি কথা বলো, জলদি কথা বলো, সবাই সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত সবাই দ্রুত কমেন্ট করতে হবে, সবাই দ্রুত কমেন্ট করতে হবে কিন্তু। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা ক্লাসে নাই। এবার দেখো নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে, মানে নিচের কোন কথাটা ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে, মানে মিল করে, ব্যাংক কার সাথে কার মিল করে, চলতি সম্পদের সাথে চলতি দায়ের, নগদান বই এবং পাস বইয়ের উদ্বৃত্তের। হ্যাঁ এটাই কিন্তু সঠিক, নগদান বই এবং পাস বই এই দুইটা বইয়ের মধ্যে কি করে সমন্বয় করে, ব্যাংক সমন্বয় করে। মোট সম্পদের উদ্বৃত্ত না, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব না, কার সাথে, নগদান বই পাস বই এই দুইটা বইয়ের মধ্যে ব্যাংক কি করে সমন্বয় করে, ব্যাংক কি করে সমন্বয় করে। এবার দেখো ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বলতে কি বোঝায়, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বলতে কি বোঝায়, একটু জলদি করে বোঝার চেষ্টা করো। দেখো ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বলতে কি বোঝায়, মানে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বলতে বোঝায় আমি ব্যাংক থেকে বেশি টাকা তুলে ফেলছি, ব্যাংক আমার কাছে পাবে। এখন ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন মানে ব্যাংক আমার কাছে পাবে, তাহলে এই যে দেখো নগদান বই মানে আমার বইয়ের হিসাব অনুযায়ী ক্রেডিট ব্যালেন্স, আমার বইয়ের হিসাব অনুযায়ী ক্রেডিট ব্যালেন্স মানে ব্যাংক আমার কাছে টাকা পায়। ওকে, ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। এরপর আছে ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স, তাহলে কোনটা হবে একটু জলদি করে বলো। দেখো এই জায়গায় কোনটা হবে, এই যে দেখো এই জায়গায় কোনটা হবে একটু জলদি করে বলো, একটু জলদি করে বলো। এই জায়গায় হবে 1 আর 3, 1 আর 3, তাহলে নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স এবং ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স। এই জায়গায় সে ভুল করছে, একই জিনিস দুইবার দিয়ে দিছে, কেমন, এটা একটা ভুল ছিল, একই জিনিস দুইবার দিয়ে দিছে। আচ্ছা 8 নম্বরটা দেখো, ব্যাংক সমন্বয় বিবরণের উদ্দেশ্য কি এটা আমরা জানি, গড় মিলের কারণ জানা, একটু আগেই ছিল গড় মিলের কারণ জানা। দেখো এটা অনেকগুলো বোর্ডে আসছে, ব্যাংক সমন্বয় বিবরণের উদ্দেশ্য হচ্ছে গড় মিলের কারণ জানা নাকি। ওকে, বকেয়া চেক বলতে কি বোঝায়, দেখি তো, এটা একদমই একটা আনকমন প্রশ্ন এবং এটা আসতে পারে। বকেয়া চেক বলতে কি বোঝায় আমি আগে বলে দিই, বকেয়া চেক মানে কি। বকেয়া চেক মানে হচ্ছে যেই চেক আমরা ইস্যু করছি, আমরা চেক ইস্যু করছি কার বরাবর, পাওনাদারের বরাবর, আমরা চেক ইস্যু করছি কার বরাবর, পাওনাদার বরাবর। দেখো আমি চেক ইস্যু করছি পাওনাদার বরাবর, কিন্তু ওই চেকটা ব্যাংকে কি হয় নাই, উপস্থাপন হয় নাই, এই জন্য এই চেকটাকে বকেয়া চেক বলে। তাহলে আমরা বলতেই পারি যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হওয়া, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হওয়া, এটাই হচ্ছে বকেয়া চেক। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হওয়াটাকেই বকেয়া চেক বলে। আগে তোমাকে জানতে হবে বকেয়া চেক জিনিসটা কি। বকেয়া চেক হচ্ছে তুমি চেক ইস্যু করছো কিন্তু ওই চেকটা ব্যাংকে উপস্থাপিত হয় নাই, যার কারণে ব্যাংক টাকাটা কমাইতে পারে নাই, ওই ধরনের চেকগুলোকে বলা হয় বকেয়া চেক। তাহলে এই যে প্রথমটা মিলে যাচ্ছে আমার রিডিং পড়ার সাথে। আমি এই অধ্যায়টা যখন তোমাদেরকে বুঝিয়েছি তখন এই বেসিক গুলো কিন্তু পড়িয়েছি। বলতো এই বেসিক গুলো কার কার কাছে নোট আছে, আমার এই নোটগুলো কার কার কাছে আছে একটু কমেন্ট করে জানাতো। আমি একটু পানি খেয়ে নি, তোমরা বলো এই নোটগুলো কার কার কাছে আছে। এই নোটগুলো কার কার কাছে আছে আমাকে একটু বলো। এই যে দেখো সেই জায়গায় কিন্তু লিখেছিল
ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এবার বলো এটা কি হবে? এটা তোমরা ফিনান্সে পড়ছো। ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার, এটা না পারলে কিন্তু মারবো। ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার, কতগুলো বোর্ডে আসছে, তাহলে 24-এ আসবে না এটার কোনো গ্যারান্টি আছে? অবশ্যই 24-এ আসতে পারে। ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার? ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। ব্যাংক হিসাব প্রধানত 3 প্রকার। কি কি? চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। ব্যাংক হিসাব প্রধানত 3 প্রকার। কি কি? চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। চলতি হিসাব হচ্ছে ওই হিসাব যেই হিসাবে যতবার খুশি টাকা জমা দিতে পারবো, যতবার খুশি টাকা তুলতে পারবো, এটা চলতি হিসাব। ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব সবচেয়ে উপযুক্ত। যারা ব্যবসা করে তাদের জন্য কোন হিসাব? চলতি হিসাব, কারেন্ট হিসাব। তারপরে চলতি হিসাবের পরে সঞ্চয় হিসাব, যেই হিসাবে যতবার খুশি আমি টাকা জমা দিতে পারবো, কিন্তু সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করতে পারবো না। আর এই হিসাবটা যারা আমজনতা আছে, অব্যবসায়ী লোক আছে, সাধারণ জনগণ আছে, তাদের জন্য উপযুক্ত। ব্যাংক চলতি হিসাবে সুদ দেয় না, কিন্তু সঞ্চয় হিসাবে স্বল্প পরিমাণে সুদ দেয়। স্থায়ী হিসাব কি? স্থায়ী হিসাব হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখা। মেয়াদ পূর্তির আগে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা তোলা যাবে না। যদি তুমি তুলে ফেলো তাহলে ব্যাংক তোমাকে কোনো প্রকার সুদ দিবে না। আর ব্যাংক সবচেয়ে বেশি সুদ প্রদান করে স্থায়ী হিসাবের মাধ্যমে। বুঝতে পারছো কিনা 3টা হিসাব? আমাকে একটু বলো 3টা হিসাব কি বুঝতে পারছো কিনা একটু বলো। 3টা হিসাব কি বুঝতে পারছো কিনা? সংজ্ঞাটা আমি বললাম, চলতি, সঞ্চয়, স্থায়ী। চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। ক্লিয়ার কিনা একটু বলো। চলতি হিসাব চলমান, সঞ্চয় যেটাতে সঞ্চয় করি, স্থায়ী একটা নির্দিষ্ট সময়। স্থায়ী হিসাবগুলো সাধারণত হইতে পারে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর মেয়াদি। ক্লিয়ার? এবার আসেন, এটা আপনাদের পারার কথা। এই যে দেখেন, ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? অনেকগুলো বোর্ডে আসছে। ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? একটু ভালো করে বুঝেন। আমানতের সুদ, এটা কি ব্যাংকের আয়ের উৎস? না। আমানতের সুদ এটা ব্যাংকের ব্যয়ের উৎস, ব্যয়। এটা ব্যাংকের জন্য ব্যয়। মূলধনের সুদ, মূলধনের সুদ না, এটাও না। তারপরে প্রদত্ত ঋণের সুদ, এই যে প্রদত্ত ঋণের সুদ, জমা অতিরিক্তের সুদ, কোনটা বলেন? প্রদত্ত ঋণের সুদ। জি, প্রদত্ত ঋণের সুদ মানে এটা ব্যাংকের আয়। অর্থাৎ ব্যাংক ওই যে আমাদেরকে যে ঋণ দিছে, আমরা যে ব্যাংক থেকে ঋণ নিছি, ওইটা ব্যাংকের জন্য প্রদত্ত ঋণ, এটা ব্যাংকের জন্য বিনিয়োগ। আর আমার জন্য ঋণ, আমি যখন ব্যাংক থেকে ঋণ নেই এটা আমার জন্য ঋণ, বাট ব্যাংকের জন্য কি? ব্যাংকের জন্য একটা বিনিয়োগ। ব্যাংক আমার কাছে বিনিয়োগ করছে, আর আমি যে সুদটা দিব ওইটা ব্যাংকের জন্য একটা আয়। তাই ঋণের সুদ ব্যাংকের আয়ের প্রধান উৎস। ঋণের সুদ হচ্ছে ব্যাংকের আয়ের প্রধান উৎস। ঋণের সুদ হচ্ছে ব্যাংকের আয়ের প্রধান উৎস। একটু জলদি জোরে সোরে কমেন্ট করে বলবেন, ঋণের সুদ হচ্ছে ব্যাংকের আয়ের প্রধান উৎস। সঞ্চয় হিসাবটা আবার বলবেন একটু কষ্ট করে, ভাই পারবো না, আই এম সরি। কারণ সঞ্চয় হিসাব যখন বুঝাই ফেলছি তখন বারবার বলছি, কে বুঝো নাই বলো? তখন তুমি কোথায় ছিলে বলো? আমি তখন আরেকটাতে চলে আসছি। এরকম করলে কিন্তু হবে না। দেখো, এরকম করা যাবে না। লাস্ট বলে দিচ্ছি, না বলেও পারি না তোমাদের। দেখো, প্রশ্নগুলো তো বলতে হয়, না বললে তো আবার বলবা যে স্যার ভালো না, স্যার কোশ্চেনের উত্তর দেয় না, আরেক ঝামেলা তোমাদেরকে নিয়ে। সঞ্চয় হিসাব যেই হিসাবে যতবার খুশি আমি টাকা জমা দিতে পারবো, কিন্তু সপ্তাহে 2 বারের বেশি ওই হিসাব থেকে আমি টাকা উত্তোলন করতে পারবো না, অর্থাৎ উঠাইতে পারবো না। ওই হিসাবকে সঞ্চয় হিসাব বলে। ব্যাংক সঞ্চয় হিসাবে স্বল্প পরিমাণ সুদ প্রদান করে থাকি। এই সঞ্চয় হিসাবটা যারা আমজনতা, আমাদের মতন সাধারণ পাবলিকের জন্য সঞ্চয় হিসাবটা সবচেয়ে উপযুক্ত। আশা করি বুঝতে পারছেন। তারপরও বলবে একদল মানুষ যে স্যার আপনারা ভালো না, তারপরও একদল মানুষ আমাদের বদনাম করে যাবে, আমরা ভালো না, আমরা পড়াই না, আমরা এই না, আমরা সেই না, আরো নানা কিছু। আচ্ছা, এবার আসেন, এটা একটু আপনারা একটু মনোযোগ দিয়ে এটার উত্তরটা দিবেন। হ্যাঁ, একটু খেয়াল করবেন, এটার উত্তরটা মনোযোগ দিয়ে দিবেন।
খেয়াল করেন কি বলছে, ব্যাংক বিবরণীর ক্রেডিট জের কি বোঝায়? ব্যাংক বিবরণীর একটু আগেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি ব্যাংক ক্রেডিট মানে বুঝতে হবে আমার অ্যাকাউন্টে টাকা আছে, তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত মানে আমার ব্যাংকে কি আছে, টাকা আছে। ব্যাংক জমা অতিরিক্ত না, হাতে নগদ না, এটাও না, তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ আমার অ্যাকাউন্টে কি আছে, টাকা আছে। ক্লিয়ার কিনা বলেন? এই প্রশ্নটা বুঝছেন কিনা, এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স। বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? ভাবছিলাম এই রমজান মাসে কয়েকটা জুমে ক্লাস নিব, আপনাদের সাথে কথা বলে বলে ক্লাস নিব। হ্যাঁ, এমসিকিউ ক্লাস তো আর জুমে নেওয়া যাবে না, দেখি মাঝখান দিয়ে একটা সিকিউ ক্লাস নিব জুমে। হ্যাঁ, রাজি আছেন আপনারা? যদি রাজি থাকেন তাহলে নিব নি। একজনে বলছে এটা বুঝি নেই। ওকে, কি বুঝেন নাই বলেন? ব্যাংক বিবরণীর ক্রেডিট জার মানে ব্যাংক ক্রেডিট জার মানে ব্যাংক ক্রেডিট করছে। এই যে আমি প্রথমেই কিন্তু এগুলো বলে দিছি ভাই, এগুলো শর্ট টেকনিক, একটু মনে রাখবেন। ব্যাংক ক্রেডিট করা মানে কি জানেন? আপনার অ্যাকাউন্টে টাকা আছে। ব্যাংক ক্রেডিট করা মানে আপনার অ্যাকাউন্টে টাকা আছে। ব্যাংক ডেবিট করা মানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে। তাহলে এই যে দেখেন ব্যাংক ক্রেডিট করছে, ক্রেডিট জার বলছে, তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত, এটার মানে হচ্ছে আপনার ব্যাংকে কি আছে, টাকা আছে। ওকে, এরপরে ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? এটা আমার ক্লাসে আমি বহুবার পড়িয়েছি। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? ব্যাংক সমন্বয় বিবরণী, এটা আপনারা বলবেন, এটা আমি পারবো না, এটা আমি পারবো না, এটা আপনারা বলবেন, এটা আমার দ্বারা বলা সম্ভব না, বলেন। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আয় হায়, এটা তো আমি বলবোই না, এটা আপনাদেরকে বলতে হবে, এটা আমি বলবো না, তো এটা আপনাদেরকে বলতে হবে। বলেন ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? বলেন। এটা তো পারবেন, আমানতকারী। এবার মনে রাখবেন আমানতকারী কি হইতে পারে? আমানতকারী ব্যক্তিও হইতে পারে অথবা আমানতকারী প্রতিষ্ঠানও হইতে পারে। আমানতকারী ব্যক্তিও হইতে পারে, আমানতকারী প্রতিষ্ঠানও হইতে পারে। আমানতকারী ব্যক্তিও হইতে পারে, আমানতকারী প্রতিষ্ঠানও হইতে পারে। যে ব্যাংকে হিসাব খুলবে সেই হচ্ছে ব্যাংকের কাছে আমানতকারী। যদি আমি ব্যক্তি খুলি আমি আমানতকারী, যদি আমার প্রতিষ্ঠান খুলে এনসিসি, যদি আমি এনসিসির নামে খুলি তাহলে এই এনসিসি হবে আমানতকারী। এনসিসি মানে কি? একটা প্রতিষ্ঠান, তার মানে এনসিসি হবে আমানতকারী। আশা করি বুঝাইতে পারছি। ওকে, আপনারা যদি আমাদের পড়া বুঝে, বিশেষ করে আমার পড়া বুঝে যদি থাকেন তাহলে অবশ্যই আমাদের কথাগুলো শুনবেন, কেমন? ওকে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে? আবার আসছে, কে করেন? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে? ব্যাংক, আমানতকারী, দেনাদার, পাওনাদার। আমানতকারী কে প্রস্তুত করে? আমানতকারী কে প্রস্তুত করে? আমানতকারী প্রস্তুত করে। এবার সর্বোচ্চ সবচেয়ে বেশি রেজাল্ট আমাদের এই কোর্স থেকে আমি দেখতে চাই। সর্বোচ্চ স্কলারশিপ বৃত্তি, ট্যালেন্টফুল বৃত্তি মানে জেনারেল বৃত্তি বা ট্যালেন্টফুল যেটাই বর্ণনা করে, এবং জিপিএ 5, সবচেয়ে ভালো রেজাল্ট গুলো যেন আমাদের এই বেস থেকে হয়। কারণ তোমরা মোটামুটি এই গ্রুপে আসো 1200, আরেকটা গ্রুপ আছে ওই জায়গাও কিন্তু প্রায় সেম সেম, অর্থাৎ আমি ধরে নিলাম এভারেজে 1500 থেকে 1600 স্টুডেন্ট আসো। তোমরা এটাকে 2000-এ পরিণত করে ফেলো। ইভেন আমি চাই যে তোমাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট, এবং যেন সবাই অবাক হয়ে তাকায় থাকে যে এত ভালো রেজাল্ট কিভাবে হয়। চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আসেন, চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে? এটা আপনারা জানেন। চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে? চেকে, একটি চেকে কয়টি পক্ষ থাকে বলতে পারবেন তো? একটি চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে? 3টি। একটি চেকে কয়টি পক্ষ থাকবে? 3টি।
একটি চেকে সাধারণত কয়টি পক্ষ থাকবে? 3টি। একটি চেকে 2টি হয় কিভাবে? একটি চেকে সাধারণত কয়টি পক্ষ থাকবে? 3টি পক্ষ থাকবে। একটি চেকে সাধারণত কয়টি পক্ষ থাকবে? 3টি পক্ষ থাকবে। কয়টি? 3টি। কেমন? ওকে, এবার আসেন ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরিয়ান্ডাম কি? একটু আগেই কিন্তু বলছি রে বাবা, এই যে আমাদের কুমিল্লা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড মানে আগুন। দেখেন সিএম, সিএম মানে কি? ক্রেডিট মেমোরিয়ান্ডাম। ব্যাংক কখন ক্রেডিট মেমোরিয়ান্ডাম ইস্যু করে? যখন আমার অ্যাকাউন্টে টাকা কি পাবে? বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি। যখন ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করবে, কিসের কারণে টাকা বৃদ্ধি করে? আয় বাড়লে তো টাকা বাড়বে, তাই না? আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। ক্রেডিট মেমোরেন্ডাম মানে হচ্ছে ব্যাংক যেই হিসাবগুলোর মাধ্যমে আমার অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি করবে ওইটাকে বুঝাচ্ছে, তাই আমরা লিখে দিলাম এই জায়গায় আয় বৃদ্ধি। ক্লিয়ার কিনা জানাবেন, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। কেমন? এবার আসেন, আবার প্রশ্ন করছে, এটা একটু ডিফারেন্ট। দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? এই যে দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে? একদম আমি সব কোশ্চেন তুলে ধরছি, কোনটা বাদ দেই। আমানতকারী। ব্যাংক সমন্বয় প্রস্তুত করেন কে? আমানতকারী। সরি সরি, এই জায়গায় একটু দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হচ্ছে আমানতকারী, এটা আমানতকারী হবে। হ্যাঁ, এই জায়গা আমাদের কোশ্চেনটা দেখতে একটু ভুল হয়েছে, আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা ব্যাংক সমন্বয় না, সরি, আমার বলতে এবং বুঝতে দুইটাতেই সমস্যা হয়েছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি বলতো যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, উত্তর আমানতকারী। বাট বলছে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, মানে হচ্ছে পাস বই। পাস বইটা কে প্রস্তুত করে? পাস বই মানে কি? ব্যাংক বই। ব্যাংক বই, বই যেই কথা, বিবরণী একই কথা, তাহলে ব্যাংক বইটা প্রস্তুত করে ব্যাংক। এই জায়গায় আমরা মানে ঠেলার চড়ে বলে ফেলছি, একটা কথা আছে না, ঠেলার চড়ে বলে ফেলা। ওই ঠেলার চড়ে মানে কি জানো? মানে বলতে 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 আন্দা বলে ফেলছি আর কি আমরা। এরকম কিন্তু পরীক্ষার হলে দুই একটা ইজি কোশ্চেন পারা জিনিস ভুল হয়ে যায়, মানে ওই যে আন্তাজের উপরে বলে ফেলা আর কি, যেটাকে বলে। তো সেই জিনিসটাই মিসিং হয়ে গেল আমার, এর জন্য তোমাদেরও হইতে পারে। কেমন? সেটা হচ্ছে ব্যাংক বিবরণী বলছে। যদি বলতো ব্যাংক সমন্বয়কে তাহলে আমানতকারী হইতো, কিন্তু না, ব্যাংক বিবরণী বলছে। ব্যাংক বিবরণী মানে কি? ব্যাংক বই। ব্যাংক বিবরণী মানে হচ্ছে ব্যাংক বই। এই যে দেখো, ব্যাংক বিবরণী মানে হচ্ছে ব্যাংক বই। আর এই ব্যাংক বইটা প্রস্তুত করে কে? এই ব্যাংক বইটা প্রস্তুত করে ব্যাংক। এই ব্যাংক বইটা প্রস্তুত করে কে? ব্যাংক। ব্যাংক বইটা প্রস্তুত করে কে? ব্যাংক প্রস্তুত করে। এরকম অনেকের হয় ক্লাসে, তাই না? কার কার হয়েছে বলেন তো? এইরকম ভুল কার কার হয়েছে আমার মতন বলেন? এরকম ভুল কার কার হয়েছে বলেন তো দেখি, একটু দেখি আমার পাবলিক গুলো কি, একটু দেখি কার কার এরকম ভুল হয়েছে, দেখি হাত তোলেন, দেখি কার কার ভুল হয়েছে। হয় যে এরকম পারা জিনিস মাঝে মধ্যে, এই জন্যই বলে সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন না করলে যা হয় আর কি। এই যে দেখেন, আপনি যতই জ্ঞানী হন, যতই পাণ্ডিত্য লাভ করেন না কেন, যতই যাই কিছু করেন না কেন, যদি আপনার ভিতরে সতর্কতা না থাকে তাহলে এই ধরনের ভুল হওয়াটা একেবারেই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। ওকে, যাই হোক, ভুল থেকেই শিক্ষা নিতে হবে। যেই জায়গায় ভুল হবে ওই ভুল থেকেই কিন্তু শিক্ষা নিতে হবে। ভুল না থাকলে মানুষ শিখতে পারতো না, ভুল না করলে কেউ শিখতে পারতো না। জীবনে আপনি শিক্ষা তখনই নিচ্ছেন যখন আপনি ভুল করেছেন, তাই ভুল না করলে আপনার শিক্ষার জায়গাটা কিন্তু নেই। এই জন্য আমি বলবো আমরা ভুল করছি তাই আমরা শিখতে পারছি। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা 24-এর বেস, আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আমার বইটা সবার কাছে একটু সংগ্রহ করে রাখবেন। এই বইটা যেন সবার কাছে থাকে। আমার বইটা আপনারা সবাই একটু সংগ্রহ করে রাখবেন, কারণ এই বইটা থাকলে, এই বই দেখে দেখে আপনি ইন্টারের বাচ্চা কাচ্চা পড়াইতে পারবেন, আপনি ইন্টার স্টুডেন্ট পড়াইতে পারবেন আগামী বছর, যদি আমার এই বইটা আপনার কাছে থাকে। একদম টোটালি বেসিক বিষয়টাকে তুলে ধরছি, যেটা একটা স্টুডেন্ট দেখে দেখে সে যদি আয়ত্ত করে তাহলে সে আরেকটা স্টুডেন্টকে বুঝাইতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তুমি পড়াইতে পারবা এই বিশ্বাসটুকু তুমি রাখো, তুমি পড়াইতে পারবা এই বিশ্বাসটুকু রাখো। আমি তো বললাম বইটা হাতে পাও, দেখো, তাহলেই তুমি বুঝতে পারবা। কেমন?
এবার দেখো নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গরমিলের কারণ কোনগুলো, মানে এই জায়গায় বলছে এই যে এন্ট্রিগুলো তুমি দেখতে পাচ্ছ এই এন্ট্রিগুলোর মধ্যে কোন এন্ট্রিগুলো নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে গরমিল তৈরি করে দেয়। একটু খেয়াল করো, একটু ব্রেনটাকে ফোকাস দাও, একটু পড়াটার দিকে ফোকাস দাও। দেখো আমরা কিন্তু যে কোনো বিষয়ের প্রতি এখন 5 সেকেন্ড ফোকাস দিতে পারি না, তো আমরা যদি কোনো বিষয়ের ভিতরে 5 সেকেন্ড একটা ফোকাস ধরে রাখতে না পারি, এটা একটা গবেষণায় বাইরে আসছে যে আমরা একটা নির্দিষ্ট টপিকের উপরে 5 সেকেন্ডের বেশি আমাদের যে একটা ফোকাস, আমাদের যে একটা মনোযোগ, একদমই মনোযোগ যেটাকে বলে, ওই বিষয়টা 5 সেকেন্ডের বেশি ধরে রাখা সম্ভব না। আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের মনোযোগের পরিমাণটা। তো সেই জায়গায় এখন আমরা অনেকেই দেখি যে অনেকেই ম্যারাথন ক্লাস 8 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে। এত লম্বা ম্যারাথন ক্লাস করলে তুমি কখনোই কোনো টপিক ভালোভাবে বুঝতে পারবা না। শর্টকাট ওয়েতে অল্প সময়ে তোমাকে বেশি পরিমাণ মানে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এই জন্য আমাদের মনোযোগটা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে হবে না। এবার দেখেন, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমি চেক ইস্যু করছি, অর্থাৎ আমি চেক ইস্যু করছি কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটার মানে কি? আমি কমাইছি, ব্যাংক কমায় নাই, তাহলে আমাদের দুইজনের মধ্যে গরমিল আছে। এই যে দেখেন, এই ডান হাত মানি নগদান বই, এই বাম হাত মানি ব্যাংক বই। তো আমি চেক ইস্যু করছি, আমি চেক ইস্যু করার পর আমি কি করি? আমার হিসাব থেকে টাকা কমাই দেই, কিন্তু ব্যাংক কি কমাইছে? না, ব্যাংক কমাই নাই। কেন কমাই নাই? কারণ চেকটা ব্যাংকে উপস্থাপিত হয় নাই। তাহলে ঘটনাটা কি হইলো? ঘটনাটা হইলো আমি কমাইছি, ব্যাংক কমাই নাই। তাহলে আমার আর ব্যাংকের মধ্যে গরমিল একটা আছে, তাহলে এটার মাধ্যমে গরমিল তৈরি হয়। 2 নাম্বার কথা, জমাকৃত চেক আদায় হয়নি, এটার মাধ্যমে গরমিল তৈরি হয় কিভাবে? এই যে দেখো, আমি একটা চেক জমা দিছি ব্যাংকে, জমা দিয়ে বাসায় চলে আসছি, আসার পর আমার হিসাবে আমি টাকা বাড়াইছি, কিন্তু ওই চেকটা ব্যাংক আদায় করে নাই। তো আমাদের দুইজনের মধ্যে কি তৈরি হয়ে রয়েছে? গরমিল। ওকে, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এটার মাধ্যমে গরমিল তৈরি হবে কিভাবে? কে সুদ মঞ্জুর করছে? ব্যাংক। ব্যাংক কে করছে? ব্যাংক। টাকাটা কোথায় বাড়ছে? ব্যাংকে বাড়ছে। আমি কি বাড়াইছি? না, আমি তো বাড়াই নাই। তাহলে এই 3টা এন্ট্রির মাধ্যমে নগদান বই মানে আমার বই, ব্যাংক বিবরণী মানে ব্যাংকের বই, আমাদের দুইজনের মধ্যে কি তৈরি হবে? গরমিল তৈরি হবে। তাই আমি ধরতেই পারি উত্তর আমার 1 2 3, 3টাই সঠিক। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? একটু জানাবেন বুঝতে পারছেন কিনা, আমাকে একটু বলেন বুঝতে পারছেন কিনা। ক্লাসে আছেন না ঘুমিয়ে গেছেন? বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন এটা? আমাকে একটু জানাবেন সবাই কি বুঝতে পারছেন। ক্লাসে থাকলে একটা লাইক দিয়ে জানিয়ে দিবেন যে আপনারা ক্লাসে আছেন। আচ্ছা, এবার দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? এবার বলেন, এবার কিন্তু আপনাদেরকে ওই কোশ্চেনটাই করছে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে ব্যাংক, প্রদেয় হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান, প্রাপ্য হিসাব। তাহলে উত্তর হবে ব্যবসা প্রতিষ্ঠান। একটু আগেই বলছি আমানতকারী শব্দটা এই জায়গায় নেই। আমানতকারী হইতে পারে ব্যক্তি, আমানতকারী হইতে পারে প্রতিষ্ঠান, এই জন্য এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাই এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান দিতে হবে। কেমন? এবার ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময়, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় একটু খেয়াল করো, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে নিচের কোন বিষয় বিবেচনা আনা হয়? ব্যাংক সমন্বয় বিবরণী যখন তুমি তৈরি করবা, তৈরি করার সময় নিচের কোন বিষয়টা তুমি বিবেচনায় আনবা? দেনাদারের নিকট হতে নগদে পাইছি আমি, এটা তো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে আসবে না। জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এইটা আসবে। এইটা সরবরাহকারীকে নগদে প্রদান, সরবরাহকারী বলতে পাওনাদারকে বুঝাইছে, আমি পাওনাদারকে দিয়ে দিছি, এটার ফলে আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো প্রভাব হবে না। ব্যাংক চার্জ উভয় বইতে লিপিবদ্ধ হয়েছে, ব্যাংক চার্জ মানে ব্যাংক চার্জ কর্তন করছে, এটা ব্যাংক বইতেও লিখছে আবার নগদান বইতেও লিখছে, তাই এটার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো গরমিল তৈরি হবে না। তাহলে আমরা বলতেই পারি জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ আমি চেক জমা দিছি কিন্তু ব্যাংক আদায় করেনি, এইটার দ্বারা ব্যাংকে গরমিল তৈরি হবে, তাই এটা হবে। বুঝতে পারছেন কিনা বলেন? এই যে দেখেন, ক্লিয়ার? বুঝতে পারছেন?
বুঝতে পারছেন কিনা জানাবেন। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত না হলে কি হবে? দেখেন, এটি একটু মনোযোগ সহকারে আমরা বুঝি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে কি হবে? চেক ইস্যু করছি, চেক ইস্যু করার পর আমরা কি করছি? নগদান বই থেকে কমাই দিছি। আমি চেক ইস্যু করছি, ইস্যু করার পর আমি নগদান বই থেকে কমাই দিছি, আমি কমাইছি, ব্যাংক কিন্তু কমায় নাই। তাহলে আমার হিসাব থেকে টাকা কম দেখাচ্ছে আর ব্যাংকের হিসাবে টাকা বেশি দেখাচ্ছে। আমার হিসাবে কম দেখাচ্ছে, ব্যাংকের হিসাবে বেশি দেখাচ্ছে। তাহলে দেখি তো, এই যে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত কম থাকবে, ওকে, এটা সঠিক। ব্যাংক বিবরণীতে ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে, এটাও সঠিক। তাহলে এটা কিন্তু না। তাহলে বলছে কোনটা হবে? 1, 2 আর 3। তাহলে 2 আর 3 মানে এটা সঠিক, সি নাম্বারটা। বলেন বুঝতে পারছেন কিনা? সৈয়দ মুনতাসির, নিয়ে নাও, কোনো সমস্যা নাই। 360 টাকা, 360 টাকা। তুমি আমাকে মেসেজ দিও, আমি তোমাকে বলে দিব না, কেমন? যারা এখনো বইটা নেও নাই, নিয়ে নাও, নিয়ে নাও। পরে না থাকলে আর দিতে পারবো না। পরে না থাকলে কিন্তু আমি দিতে পারবো না। আমি কিন্তু আবার 10টা, 100টা, 20টার জন্য বই ছাপাবো না আবার। এই জন্য বললাম আর দিতে পারবো না। এই বইটা থাকলে তুমি পরবর্তীতে ইন্টার স্টুডেন্টকে বুঝাইতে পারবা, কারণ এটা টোটালি বেসিকের উপর ডিপেন্ড। ওকে, এটা ভুল, এই জায়গায় তথ্যটা ভুল দেওয়া। এই জায়গায় উত্তর হবে এটা, এই যে উত্তর হবে এটা, এই জায়গায় কিন্তু ভুল আছে, খ নাম্বারটা ভুল। উত্তর হবে গ নাম্বারটা, উত্তর হবে গ নাম্বারটা। আসলে যারা টাইপ করে তারা মাঝে মধ্যে এরকম ভুল করে, বুঝছো? এই ভুলগুলো কিন্তু অনেক জায়গায় থাকে। বইয়ে যে আমরা ভুল দেখি, এই বইয়ে ভুল মানে কি জানো? যারা টাইপ করছে তারা ভুল করছে, যে বই লিখছে সে কখনো ভুল করতে পারে না। হ্যাঁ, আর মানুষ মাত্রই ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এই যে তোমরা অলিউল্লাহ স্যারের বই পড়ো, এরপরে দীপক কুমার নাগের বই পড়ো, এরপর আকন স্যারের বই পড়ো, এরপরে আব্দুল্লাহ স্যারের বই পড়ো, যতই বই পড়ো না কেন, প্রত্যেকটা বই যারা টাইপ করে, তখন টাইপ করার ক্ষেত্রে যে ভুলগুলো হয়, ওই ভুলগুলোর জন্য কিন্তু আমরা মনে করি সে ভুল করছে না, ভাই সে ভুল করতে পারে না। এটা একটু মাথায় রাখবে। যেমন এই জায়গায় আমি তো যাকে দিয়েছিলাম এই স্লাইডটা করার জন্য, যে ভাই এটা তো ঘ নাম্বার হবে, কিন্তু সে কি করছে দেখছো? অন্যটা লিখে ফেলছে, তাই না? এই জন্য এই ভুলটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। হ্যাঁ, ওকে, এবার বলেন এনএসএফ চেক অর্থ কি? এটা আপনারা জানেন। এনএসএফ চেক অর্থ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ জমাকৃত চেক প্রত্যাখ্যান। এই যে জমাকৃত চেক প্রত্যাখ্যান, আমি চেক জমা দিয়েছিলাম কিন্তু ব্যাংক প্রত্যাখ্যান করছে। এনএসএফ চেক অর্থ কি? জমাকৃত চেক প্রত্যাখ্যান। নট সাফিসিয়েন্ট, নট সাফিসিয়েন্ট অর্থাৎ ফান্ড, অর্থাৎ পর্যাপ্ত তহবিল না থাকার কারণে চেকটা ব্যাংক কি করেছে? প্রত্যাখ্যান করেছে। কেমন? এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হয়? বলেন, এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে আপনি কি করবেন? এই যে দেখেন, এনএসএফ চেকটাকে ব্যাংক সমন্বয় বিবরণীতে আপনি কি করবেন? এটা কুমিল্লা বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড মানেই হচ্ছে একটু আগুন। এরপর দেখেন, এনএসএফটা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় আপনি কি করবেন? একটু ভালো করে বুঝেন। এনএসএফ চেকটা ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে? এই যে দেখেন, নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে, নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তে বিয়োগ করতে হবে, ব্যাংক বিবরণীর সাথে যোগ করতে হবে, ব্যাংক বিবরণীর উদ্বৃত্ততে বিয়োগ করতে হবে। বলেন কোনটা সঠিক? এনএসএফ চেক মানে কি? জমাকৃত চেক প্রত্যাখ্যান। আমি একটা চেক জমা দিছি, জমা দিয়ে আমি কিন্তু বাসায় চলে আসছি, বাসায় আসার পর আমি কিন্তু বাড়াই ফেলছিলাম, কিন্তু ব্যাংক ওই চেকটাকে প্রত্যাখ্যান করছে। তো আমি যে বাড়াই ফেলছিলাম, এখন আমাকে কি করতে হবে? কমাইতে হবে। তাহলে নগদান বইয়ের সাথে ব্যাংক উদ্বৃত্ত হতে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে, নাকি? জি, এটাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। এটা আপনারা সবাই পাবেন ইনশাল্লাহ, আশা করি। দেখেন, ব্যাংক কখন ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে? ব্যাংক কখন ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে? ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়, এর ফলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে, তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করবে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, এটার ফলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে, ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করবে। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, এর ফলে আমার ব্যাংক থেকে টাকা কমছে, ব্যাংক এটার ফলে ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করবে। প্রশ্ন কি চাইছে? ব্যাংক কখন ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে? এই দুইটার ক্ষেত্রে 1 আর 2। তাহলে 1 আর 2 কোথায়? ক এর ভিতরে আছে। তাহলে উত্তর হবে ক। উত্তর হবে কি? ক।
এবার বলেন আমানতকারীর ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে কোনটা? আমানতকারীর ব্যাংকে মানে আমার ব্যাংক থেকে টাকার পরিমাণ হ্রাস করে কি করলে? ব্যাংক কি করলে? ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করলে, ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করলে, এনএসএফ চেক, পরিবহনাধীন চেক। তাহলে উত্তর হবে ক ক ক। কেন? ডেবিট মেমোরেন্ডাম মানে কি? ব্যাংক কর্তৃক একটা দলিল, ব্যাংক যেই এন্ট্রিগুলোর মাধ্যমে আমার হিসাব থেকে টাকা কমাবে সেটা এই যে ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে। ডেবিট মেমো ইস্যু করা হয়, ডেবিট মেমো ইস্যু করা হয়, মেমো মানে মেমোরেন্ডাম, মেমো ডেবিট মেমো ইস্যু করা হয় কখন? মানে কোন এন্ট্রিটার ক্ষেত্রে তুমি ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করবা? এই যে ব্যাংক চার্জ ধার্য করলে, এর ফলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে, অবশ্যই ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক ইস্যু করবে। ব্যাংক সরাসরি পরিশোধ করছে, ব্যাংক টাকা পরিশোধ করছে, এটাও কিন্তু আসবে। চেক প্রত্যাখ্যাত হলে, প্রত্যাখ্যান হলে, চেক প্রত্যাখ্যান হলে ব্যাংক কি করবে? ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করবে। তাহলে তিনটেই সঠিক হবে। দেখেন এই চেক প্রত্যাখ্যান হলে এটা নিয়ে অনেকেরই কনফিউজ আছে যে এটা কি দিব নাকি দিব না। হ্যাঁ, এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু যেহেতু এমসিকিউ তাই অবশ্যই দিতে হবে। যদি সিকিউর ক্ষেত্রে আসতো না দিলেও চলতো। এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে আছে। এই যে দেখেন চেক প্রত্যাখ্যান, এটা ডেবিট মেমোরেন্ডামে আসবে কি আসবে না? জি অবশ্যই আসবে। এটা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয়নি তাকে কি বলে? ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে মানে ব্যাংক লিপিবদ্ধ করছে যা নগদান বইতে ক্রেডিট করা হয়নি। নগদান বই ক্রেডিট করে নাই মানে কি জানো? নগদান বই কমায় নাই, নগদান বই টাকা মাইনাস করে নাই। দেখো ব্যাংক বিবরণী লিপিবদ্ধ হয়েছে, লিপিবদ্ধ মানে কি? ব্যাংক বিবরণী সঠিকভাবে লিখছে, কিন্তু যেটা নগদান বইতে ক্রেডিট করা হয়নি। নগদান বইতে ক্রেডিট করা হয় নাই মানে কি? নগদান বই থেকে টাকা কমানো হয় নাই। তো কিসের জন্য আমরা নগদান বই থেকে টাকা কমাবো? ডেবিট মেমোরেন্ডামের জন্য। কিসের জন্য? ডেবিট মেমোরেন্ডামের জন্য। কিসের জন্য? ডেবিট মেমোরেন্ডামের জন্য। 28 নম্বরটা বুঝতে পারছেন কিনা বলেন? ডেবিট মেমোরেন্ডামের জন্য, ডেবিট মেমোরেন্ডামের জন্য। 28 নম্বরটা ক্লিয়ার? 28 নম্বরটা কি ক্লিয়ার একটু জানাবেন। এবার দেখেন নগদান বহি ও ব্যাংক বিবরণীর জেরের মধ্যে গরমিলের কারণ নয় কোনটি? কোনটা গরমিলের কারণ না? নগদান বই এবং ব্যাংক বইয়ের মধ্যে গরমিল তৈরি করে না কোনটা? ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, এই যে ব্যাংকে নগদ টাকা জমা দিছি, এইটার ফলে আমার নগদান বই এবং ব্যাংক বইয়ের মধ্যে কোনো গরমিল তৈরি হবে না। তাহলে উত্তর এটাই হবে। ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, এটার ফলে গরমিল তৈরি হবে। ব্যাংক চার্জ ব্যাংক কমাইছে, আমি কমাই নাই, তাহলে গরমিল আছে। পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক মানে কি? অনাদায়ী চেক। পরিবহনাধীন চেক মানে অনাদায়ী চেক। অনাদায়ী চেক কি? অনাদায়ী চেক হচ্ছে যেই চেকটা আমি ব্যাংকে জমা দিছি কিন্তু ব্যাংক কি করে নাই? ওই চেকের টাকাটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করে নাই, ওইটাকে বলা হয় অনাদায়ী চেক অথবা পরিবহনাধীন চেক। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয় নাই, এটার মাধ্যমে গরমিল তৈরি হবে। তাহলে গরমিল তৈরি হবে না কোনটার মাধ্যমে? এই যে ক নম্বরটার মাধ্যমে। তাহলে উত্তর সঠিক হবে ক, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলে। এটা কি হবে বলেন? এটার উত্তরটা বলেন, এটার উত্তরটা বলেন, এটার উত্তরটা বলেন প্লিজ। নগদান বই একটু খেয়াল করেন, নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গরমিলের কারণ কোনটা? এই দুইটা বইয়ের মধ্যে কোন এন্ট্রিটা গরমিলের কারণ হয়? এই যে দেখো ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এটা গরমিলের কারণ, 100% কারণ। জমাকৃত চেক আদায় হয়নি, এইটাও গরমিলের কারণ। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, এইটাও ভাই গরমিলের কারণ। তাহলে এই যে গ নম্বরটা। এনএসএফ এর পূর্ণ রূপ কি? আয় হায়, এটা পারি না এমন কোন লোক আছে নাকি? এনএসএফ শব্দের পূর্ণ রূপ কি? পূর্ণ রূপ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ কি নেই? তহবিল নেই। পর্যাপ্ত পরিমাণ কি নেই? তহবিল নেই। আর পর্যাপ্ত পরিমাণ তহবিল না থাকলে চেক কি হয়? প্রত্যাখ্যাত হয়।
এবার বলেন নিচের কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য তৈরি করে? পার্থক্য মানেই কিন্তু গরমিল। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ গরমিল তৈরি করে। আমানতকারী কর্তৃক জমাদান, আমানতকারী কর্তৃক জমাদান, এটার ফলে গরমিল হয় না। জমাকৃত চেক আদায়, গরমিল হবে না। ইস্যুকৃত চেক পরিশোধ, গরমিল হবে না। হবে কোনটার মাধ্যমে? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংক টাকা বাড়াইছে, আমি কিন্তু বাড়াই নাই, তাহলে গরমিলটা কিন্তু হয়ে রয়েছে। ব্যাংক বাড়াইছে, আমি বাড়াই নাই। এই যে দেখেন দুইজনের মধ্যে একটা গরমিল আছে, তাহলে প্রথমটাই সঠিক। এবার দেখেন অঙ্ক, এই অঙ্কটার উত্তর দেন। এবার আমরা অঙ্কের প্রশ্ন সমাধান করব। দেখেন একটু খেয়াল করবেন। চেকের মাধ্যমে বেতন প্রদান, ভুল ক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে। নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকা গরমিল হবে? এই যে দেখেন ব্যাংক কমাইছে 500, তো আমি কমানোর কথা কত? 500 না, আমি উল্টা, আমি মানে কি নগদান বই। এই যে দেখেন নগদান বই কি করছে জানেন? ডেবিট করে ফেলছে 50 টাকা। তো নগদান বই 50 টাকা ডেবিট করা মানে কি জানেন? নগদান বই প্লাস করছে। নগদান বই ডেবিট করা মানে নগদান বই প্লাস করছে। ভাই আপনারা ভুল উত্তর দিচ্ছেন, খেয়াল করেন। নগদান বই ডেবিট করা মানে নগদান বই টাকাটাকে প্লাস করে ফেলছে। কথা ছিল টাকা কমানোর, ব্যাংক 500 কমাইছে, আমিও 500 কমাবো। আমি 500 না কমিয়ে উল্টা 50 টাকা আমি কি করছি? বাড়াই ফেলছি। এখন এই 50 টাকা আমাকে কি করতে হবে? কমাইতে হবে। এই 50 টাকা যে আমি বাড়াইছি, এই 50 আমি কমাবো। কমানোর পর নিয়ম অনুসারে আরো কত কমাইতে হবে? 500। তাহলে ইন টোটাল আমি কমাবো কত? 550। তাহলে উত্তর গ 550 হবে। বলেন বুঝতে পারছেন কিনা? একটু টেকনিক্যালি খেয়াল করবেন। এই জায়গায় কি বলছে? এই জায়গায় বলছে নগদান বই ডেবিট করছে। নগদান বই ডেবিট, নগদান বই 50 টাকা ডেবিট করছে। নগদান বই যদি ডেবিট করে, নগদান বই যদি ডেবিট করে তাহলে বুঝবেন টাকা বাড়ছে। নগদান বই যদি ক্রেডিট করে তাহলে বুঝবেন টাকা কমছে। যদি এই জায়গায় প্রশ্নটা এভাবে করতো যে নগদান বই 50 টাকা ক্রেডিট করছে, তাহলে উত্তর হইতো 450। কারণ আমার মাইনাস করার কথা ছিল 500, না কইরা আমি শুধু 50 মাইনাস করছি 50, তাহলে আরো কত করতে হইতো? 450। কিন্তু এই জায়গায় তো এটা বলে নাই। বলেন তো এটা বুঝতে পারছেন কি? এটা কি বুঝতে পারছেন? যারা বুঝেন নাই বলেন, যে বুঝেন নাই কথা বলবেন, বুঝানোর দায়িত্ব আমার। যে বুঝেন নাই সে আমার সাথে কথা বলবেন। বুঝতে পারছেন কি? যারা যারা বুঝেন নাই আমাকে একটু বলেন, যারা যারা বুঝেন নাই আমাকে একটু বলেন। নুসরাত জাহান বুঝে নেই। দেখেন ভাই এই জায়গায় কি বলছে? চেকের মাধ্যমে বেতন প্রদান। চেকের মাধ্যমে বেতন প্রদান মানে চেকের মাধ্যমে আমরা বেতন প্রদান করছি। হ্যাঁ, তো বেতন যেহেতু প্রদান করা হয়েছে, তাহলে ব্যাংক থেকে কয় টাকা কমছে? 500 টাকা কমছে। এই যে ব্যাংক থেকে 500 টাকা কমছে, আমি ব্যাংক থেকে 500 টাকা তো কমছে, তো আমি নগদান বইয়ে কি করছি জানো? আমি 50 টাকা ডেবিট করছি। তোমাকে আগে জানতে হবে যে নগদান বই ডেবিট করা মানে কি, এই জিনিসটা আগে জানতে হবে। নগদান বই ডেবিট করা মানে কি, এই জিনিসটা আগে তোমাকে জানতে হবে। এই যে দেখো নগদান বই যদি ডেবিট করে তাহলে অ্যাকাউন্টে টাকা বাড়ে। নগদান বই যদি ক্রেডিট করে তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা কমে। তো নগদান বই 50 টাকা ডেবিট করে ফেলছে, করার কথা ছিল 500 টাকা ক্রেডিট মানে মাইনাস, না কইরা উল্টা সে আরো 50 টাকা বাড়াইছে অ্যাকাউন্টে। তাহলে এই যে সে 50 টাকা অ্যাকাউন্টে বাড়াইলো, তাহলে এই 50 টাকা তাকে আবার কি করতে হবে? কমাইতে হবে। কমানোর পর তারপরে তার নিয়ম কি ছিল? 500 টাকা কমানো, সে আবার 500 কমাবে। তাহলে টোটাল কত হইলো? 550। এটাই হচ্ছে উত্তর। এই যে ডাবল বুঝাই দিলাম। দ্বৈত-জের সংশোধন পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী মানে উভয়-জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করলে কি কি করতে হবে? যদি তুমি উভয়-জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করো, দ্বৈত-জের মানে উভয়-জের পদ্ধতিতে যদি
ব্যাংক সমন্বয় বিবরণীটা করো, তাহলে কোন বিষয়গুলো থাকা বাধ্যতামূলক? এক, দুইটা উদ্বৃত্ত থাকতে হবে, একটা হচ্ছে নগদান বই, আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত, মানে দুইটা উদ্বৃত্ত থাকতে হবে। ওকে, এক নাম্বার। মিলকরণের পর উভয় উদ্বৃত্ত সমান হবে, এটাও সঠিক। ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায়, এটাও সঠিক। তার মানে উত্তর গ। উত্তর হবে কি? গ নাম্বার। উভয় জেরে আমরা যদি অঙ্ক করি তাহলে দুইটা বিবরণী থাকতে হবে। উভয় জেরে আমরা যখন অঙ্ক করব তখন দুইটা উদ্বৃত্ত থাকতে হবে, একটা নগদান বইয়ের উদ্বৃত্ত আর একটা ব্যাংক বইয়ের উদ্বৃত্ত। এই যে এইটা, তারপরে দুইটা উদ্বৃত্ত কি হইতে হইব? লাস্টে সমান হইতে হইব। 2 নম্বরটাও সঠিক। ব্যাংকের সঠিক উদ্বৃত্তের পরিমাণ জানা যায়, এটাও কিন্তু সঠিক। তাহলে তিনটাই উত্তর হবে। এবার দেখেন, এগুলো আপনারা পারবেন। নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্যের কারণ কোনটা? কোনটা পার্থক্য তৈরি করে দেয় নগদান বই আর ব্যাংক বইয়ের মধ্যে? এই যে দেখেন, ইস্যুকৃত চেক ব্যাংকে যথাসময়ে উপস্থিত না হওয়া, হ্যাঁ এটার ফলে গরমিল তৈরি হবে, গরমিল তৈরি হবে। তারপরে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ও ধার্যকৃত চার্জ নগদান বহিতে না লেখা হলে এটার ফলেও কিন্তু গরমিল তৈরি হবে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় না হওয়া, এটার ফলে গরমিল তৈরি হবে। উত্তর সঠিক তিনটাই। এবার দেখেন, কোন লেনদেনটি নগদান বইয়ের জের ও পাস বইয়ের জেরের মধ্যে গরমিল তৈরি করবে? কোনটা গরমিল তৈরি করবে? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, এটার মাধ্যমে গরমিল তৈরি হবে। নিচের কোন লেনদেনটি নগদান বই এর জের ও পাস বইয়ের জেরের মধ্যে গরমিল তৈরি করবে? এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক সুদ মঞ্জুর করছে, টাকাটা কোথায় বাড়ছে? ব্যাংকে। আমি কিন্তু বাড়াই নেই, তাই আমাকেও কি করতে হবে? বাড়াইতে হবে। বলেন এটার উত্তর সঠিক কোনটা? ব্যাংক চার্জ 260 টাকা, ব্যাংক চার্জ, এটার মানে কি জানেন? এই যে ব্যাংক চার্জ মানে একটা খরচ, এর ফলে ব্যাংক কি করছে জানেন? টাকা ডেবিট করছে, মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমাইছে। নগদান বই বলে 620 টাকা ডেবিট করে ফেলছে। ভাই নগদান বইয়ের উচিত কি ছিল? নগদান বইয়ের উচিত ছিল টাকাটাকে কমানো, মানে ক্রেডিট করা। নগদান বই ক্রেডিট মানে টাকা কমবে, উল্টা নগদান বই ক্রেডিট না কইরা 620 টাকা ডেবিট করে ফেলছে। নগদান বই টাকা বাড়াই ফেলছে, যে জায়গায় কমানোর কথা ছিল। তো এই যে 620 টাকা সে বাড়াই ফেলছে, এই 620 টাকা তাকে আবার কি করতে হবে? কমাইতে হবে। 620 টাকা তাকে কি করতে হবে? কমাইতে হবে। এরপরে নিয়ম অনুসারে তাকে আরো কয় টাকা কমাইতে হবে? 260 টাকা। তাহলে গরমিলের পরিমাণ হবে 880 টাকা। গরমিলের পরিমাণ হবে 880 টাকা। গরমিলের পরিমাণ হবে কত? 880 টাকা। তুমি এই জায়গায় লক্ষ্য করবা, নগদান বই কি ভুল করছে? ডেবিট করছে। নগদান বই ডেবিট করা মানে কি জানো? টাকা বাড়াই ফেলা। আর নগদান বই ক্রেডিট করা মানে টাকা কমানো। আর ব্যাংকের ক্ষেত্রে এটা উল্টাটা হবে, ব্যাংক ডেবিট মানে টাকা কমবে, ব্যাংক ক্রেডিট মানে টাকা বাড়বে। এই দুইটা জিনিস মনে রাখো প্লিজ, তাহলে হয়ে যাবে। জি, আজকে তোমরা 10টার দিকে, রাত 10:30টায়, 10:30টায় হচ্ছে তোমরা পরীক্ষাটা দিয়ে দিবা। ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে পরীক্ষাটা দিয়ে দিবা। কেমন? রাত 10:30টায় তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে পরীক্ষাটা দিয়ে দিবা। কথা কি বুঝতে পারছো? এই জায়গায় উত্তরটা ভুল দেওয়া, এটা উত্তর 880। দেখো কি বলছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা, ব্যাংক চার্জ ধার্য করছে 500 টাকা। এটার ফলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমছে, তাই না? ভুলে নগদান বইতে 2বার লেখা হয়ে গেছে, মানে নগদান বই 2বার কমাই ফেলছে। নগদান বই 500 2বার কমাই ফেলছে। তাহলে বলো তো গরমিল কত? নিয়ম অনুসারে ব্যাংক একবার কমাইছে, নগদান বইও একবার কমাইবে। তো নগদান বই পণ্ডিতি করে একবার বেশি করছে, তাহলে 500 টাকায় গরমিল হবে। 500 টাকা গরমিল হবে। 500, 1000 কেন রে বাবা? এই যে তো ভুল। 1000 হবে কেন? ব্যাংক চার্জ, ব্যাংক কমাইছে, আমিও 500 কমাবো একবার।
ব্যাংক কমাইছে, আমিও কমাইছি একবার, কিন্তু আমি আরো পণ্ডিতকে আরো একবার কমাইছি। তাহলে আমি কত টাকা বেশি কমাইলাম? 500 টাকা বেশি কমাই ফেলছি। আমার তো একবার কমানোর কথাই, আর আমি কমাই ফেলছি 2 বার। তাহলে বেশি কমাইছি কয়বার? একবার। তো আমি ব্যাংকের চেয়ে বেশি একবার কমাই ফেলছি, যে তো আমি কি 500 টাকা বেশি কমাই রাখছি না? তাহলে গরমিল হবে কয় টাকা? 500 টাকা। পাসওয়ার্ড মনে না থাকলে ফরগেট পাসওয়ার্ড দাও। ফরগেট পাসওয়ার্ড দিলে তোমার ফোনে তোমার আইডি পাসওয়ার্ড চলে যাবে। ফরগেট পাসওয়ার্ড দিলে তোমার ফোন নাম্বারে আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়? হিসাবকালের শেষে। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়? হিসাবকালের শেষে। হিসাবকালের একটি নির্দিষ্ট তারিখে। হিসাবকালের একটি নির্দিষ্ট তারিখে, হিসাবকালের শেষে না। মানে আমরা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি প্রত্যেকটি মাসে মাসে। ব্যাংক বিবরণী তৈরি করি আমরা প্রত্যেক মাসে, 1 মাসের জন্য। তাই হিসাবকালের একটা নির্দিষ্ট তারিখে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রত্যেক মাসে মাসে ব্যাংকের উদ্বৃত্ত করতে হয়। তাই এবার দেখো কি বলছি। নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট পার্শ্বে, নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করা হয়। মানে ব্যাংক কি ডেবিট করবে বলো? ব্যাংকে চেক বা নগদ জমা করলে না, দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দিলে, দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দিলে, ব্যাংক সুদ মঞ্জুর করলে, বলো কোনটা সঠিক হবে? ব্যাংক সুদ মঞ্জুর করলে কোনটা সঠিক হবে বলো? নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করা হয়। আমরা কোন জিনিসটা? ব্যাংকে চেক জমা করলে, আমরা ব্যাংকে চেক জমা করছি, তাহলে উত্তর সঠিক করবা কোনটাকে বলো? একটু খেয়াল করো। ব্যাংকে চেক বা নগদ জমা করলে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিছে, আমরা ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করব, তাই না? তা ডেবিট, নগদান বইয়ের ডেবিট মানে কি? টাকা বাড়বে। নগদান বইয়ের ডেবিট মানে কি? টাকা বাড়বে না? তাহলে 2 আর 3, 2 আর 3, এবং ব্যাংকে চেক নগদ জমা করলে, আমরা চেক জমা দিছি ব্যাংকে, তো চেক জমা দেওয়ার পর আমি কি করি? বাসায় এসে আমার হিসাবে টাকা বাড়াই, অর্থাৎ আমরা ডেবিট দিকে লিখি। তাহলে উত্তর সঠিক হবে তিনটাই। মানে তিনটার ফলেই আমি ব্যাংকে কি করব? ডেবিট করব। মানে কে ডেবিট করবে? নগদান বই ডেবিট করবে। আর নগদান বই ডেবিট করা মানে কি? টাকা বাড়া। নগদান বই ডেবিট করা মানে কি? টাকা বাড়া। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর করছে মানে টাকা কই বাড়ছে? ব্যাংকে, আমিও বাড়াবো। তারপরে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, দেনাদার কই জমা দিচ্ছে? ব্যাংকে। কোথায় বাড়ছে? ব্যাংকে, তাই আমিও বাড়াবো। উত্তর দেন। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 20,500 টাকা। এই যে দেখেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 20,500 টাকা। আমি কার মতো হব? ব্যাংকের মতো হব। তো আদায়ের জন্য জমাকৃত 10,000 টাকার একটি চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স কত হবে? এই যে দেখেন, 10,500। তাহলে আমি কার মতো হব? ব্যাংকের মতো হব। এবার দেখেন, আমি একটা চেক ব্যাংকে জমা দিছি, আমি একটা চেক ব্যাংকে জমা দিছি, জমা দিয়ে বাসায় চলে আসছি। আসার পর আমি আমার হিসাবে টাকাটা বাড়াইছি, কিন্তু ব্যাংক এই চেকের টাকা কি করছে? প্রত্যাখ্যাত করছে। তাহলে আমি কার মতো হব? ব্যাংকের মতো। তাই আমাকে কমাইতে হবে। তাহলে আমার এই উদ্বৃত্ত থেকে, এই যে এই 20,500 থেকে এই 10,500 কি করতে হবে? কমাই দিতে হবে। তাহলে এই যে দেখেন, 20,500 থেকে 10,500 যদি কমাই দেই, তাহলে আমার উদ্বৃত্ত থাকবে 10,000 টাকা। উত্তর সি হয় কিভাবে? উত্তর সি হয় কিভাবে? তুমি আগে দেখো না, এটা দেখো। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটার মানে কি? এটা তো একটা ব্যালেন্স,
এটা উদ্বৃত্ত, এই ব্যালেন্সটা হচ্ছে 20,500। এবার এটার সাথে তুমি কি এটা যোগ করবে না বিয়োগ করবে, এটা বুঝবা কিভাবে? এইটার দিকে তাকাও, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটার মানে হচ্ছে আমি কার মতো হব? আমি ব্যাংকের মতো হব। ব্যাংক বাড়াইলে আমিও বাড়াবো, ব্যাংক কমাইলে আমিও কমাবো। এবার এন্ট্রিটা কি বলছে দেখো, আদায়ের জন্য জমাকৃত চেক 10,500 টাকা প্রত্যাখ্যাত হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। তাহলে চেকটা জমা দেওয়ার পর আমি বাসায় এসে কিন্তু টাকা বাড়াই ফেলছিলাম, কিন্তু ব্যাংক কি বাড়াইছে? না, ব্যাংক তো বাড়াই নাই। আমি কার মতো হব? ব্যাংকের মতো। তাই আমাকে কি করতে হবে? কমাইতে হবে। অর্থাৎ এই টাকা থেকে এই টাকাটা কমাইতে হবে, মাইনাস করতে হবে, এটা বিয়োগের ঘরে বসবে। তাই আমি যদি বিয়োগ করি তাহলে আমার রেজাল্ট থাকবে কয় হাজার? 10,000 টাকা। বুঝতে পারছেন কিনা জানাবেন, বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, এটা দেখেন, আমরা আর 2-1টা এমসিকিউ শেষ করে দিচ্ছি। দেখেন, ব্যাংক চার্জ 360 টাকা, নগদান বইতে ভুলে 630 টাকা ডেবিট করা হয়েছে। দেখেন, ব্যাংক চার্জ 360 টাকা, নগদান বইতে ভুল ক্রমে 630 টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বইয়ের মধ্যে গরমিলের কারণ কত হবে? সোনার বাংলা কলেজ, অর্থাৎ আমি যে জায়গায় পড়াশোনা করছি এই যে এটাতে আসছে। দেখেন, ব্যাংক চার্জ 360 টাকা, অর্থাৎ ব্যাংক 360 টাকা কমাইছে, আর নগদান বই কি করছে জানেন? 630 টাকা বাড়াই ফেলছে। তো এই যে 630 টাকা ব্যাংক বাড়াইছে, এখন এই 630 টাকা ব্যাংক কমাবে, উল্টা নিয়ম অনুসারে আরো 360 টাকা তাকে কমাইতে হবে। তাহলে 990 টাকা, 990 টাকা তাকে কমাইতে হবে। আছেন কেউ সোনার বাংলা কলেজের? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, দেখেন, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1000 টাকা আমানতকারীর বইতে ডেবিট হবে কি? ব্যাংক কি নামে ডেবিট করবে? এটাকে জাবেদা করেন। ব্যাংক সুদ মঞ্জুর করছে, তাহলে আপনি জাবেদা কি করবেন? এই যে ব্যাংক হিসাব ডেবিট, আপনি ব্যাংককে ডেবিট করবেন, তার মানে এই যে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। কেন? ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। কেন ডেবিট করবেন? ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। এই যে দেখেন, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1000 টাকা আমানতকারীর বইতে ডেবিট হবে। আমানতকারী কি ডেবিট করবে? ব্যাংক হিসাবকে ডেবিট করবে। এই যে ব্যাংক হিসাব। এই কলেজটা কুমিল্লাতে, কুমিল্লা বোর্ডের 1 নম্বর কলেজ। এবার দেখেন, ব্যাংক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারীর হিসাবের বইতে জাবেদা দিতে হবে? মানে এই জায়গায় কোন লেনদেনটার জন্য আপনি জাবেদা দিবেন? এই যে এনএসএফ প্রত্যাখ্যাত, এনএসএফ এর জন্য, মানে প্রত্যাখ্যাত চেকের জন্য জাবেদা দিতে হবে। মনে রাখবেন, আমরা ওই লেনদেনগুলোর জাবেদাই দিব যেই লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ নাই। আমি আবার বলতেছি, আমরা ওই লেনদেনগুলোর জাবেদাই দিব যেই লেনদেনগুলো নগদান বইতে কি নাই? লিপিবদ্ধ নাই। দেখেন, এটা একটা উদ্দীপক। উদ্দীপক, এই যে দেখো, জনাব বুরহানের হিসাব বই অনুযায়ী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 28,000 টাকা। অর্থাৎ আমি কার মতো হব? ব্যাংকের মতো হব। আমি ব্যাংকের মতো হব, কিন্তু এই যে 28,000 টাকা। এবার কি বলছে দেখো, 2,700 টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এই যে দেখেন, চেক ইস্যু করার পর আমি কি করছি? কমাই ফেলছি, কিন্তু ব্যাংক কি কমাইছে? না। এখন আমি কার মতো হবো? ব্যাংকের মতো। তাই আমাকে যোগ করতে হবে, তার মানে এই টাকাটা যোগ হবে এটার সাথে, 2,750। তারপরে দেখেন আরেকটা এন্ট্রি, 750 টাকার লভ্যাংশ ব্যাংক হিসাবে জমা হয়েছে। লভ্যাংশ মানে লাভের অংশ, কোথায় জমা হয়েছে? ব্যাংকে। কে বাড়াইছে? ব্যাংক। আমি কি বাড়াইছি? না। আমি কার মতো হব? ব্যাংকের মতো। তাই আমাকেও বাড়াইতে হবে। তাহলে 750 টাকা যোগ করতে হবে। এবার সবগুলো যোগ করলে রেজাল্ট যা হবে সেটাই। ও, এই জায়গায় শুধু একটা নির্দিষ্ট করে বলছে, নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গরমিলের পরিমাণ কত হবে? তাহলে এই দুইটাই তো গরমিলের পরিমাণ। তাহলে 750
আর গায়ে জায়গায় হচ্ছে গিয়ে 2750 নাকি, তাহলে 3500। তার মানে এই দুইটা গরমিল হবে, এই দুইটাকে গরমিল হবে, তাহলে এই দুইটা যোগ করে দাও, যোগ করে দিলে যা হবে 3500। কোশ্চেনটা দেখো, এই জায়গায় কোশ্চেনটা আলাদা করে বলছি যে নগদান বই ব্যাংক বিবরণীর মধ্যে গরমিলের পরিমাণ কত। এই যে এই দুইটা জিনিসই কিন্তু নগদান বই আর ব্যাংক বইয়ের মধ্যে গরমিল তৈরি করে ফেলছে, তাই এই দুইটা যোগ করলে যা হয় আর কি। এর পরের কোশ্চেনটা একটু দেখো, এর পরের কোশ্চেনটা আবার এই জায়গায় কি বলছে দেখো, এই যে এর পরের কোশ্চেনটা বলছে যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে। তখন তোমাকে এই উদ্বৃত্তটা ধরে কাজ করতে হবে, এই যে যেটা আমি প্রথমে বলে ফেলছিলাম। এই যে এখন আমাকে সবগুলোই কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ ওই রেজাল্টটা 28,000-এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে এই জায়গায় 3,000, এই জায়গায় 28,000, তাহলে উত্তর হবে কত, 31,000। কোথায়, এই যে 31,500। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ 4,000 টাকার জন্য আমানতকারীর বইতে নিচের কোন হিসাব ক্রেডিট হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটাকে জাবেদা করো, তাহলেই তুমি পেয়ে যাবে ক্রেডিট হিসাবটা কি হবে। ব্যাংক আদায় করছে, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট, তাহলে এই যে লভ্যাংশ হিসাব, এই যে লভ্যাংশ হিসাব, এই ব্যাংক ক্রেডিট হবে কেন, এটা ভুল। ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ 4,000 টাকার জন্য আমানতকারীর বইতে নিচের কোন হিসাবটি ডেবিট হবে। সরি, হ্যাঁ দেখো তাড়াহুড়া করতে যায় কিন্তু ভুল বলতেছি। এই জায়গায় কি বলছে দেখো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ 4,000 টাকার জন্য আমানতকারীর হিসাবের বইতে ডেবিট করতে হবে কোনটা, ডেবিট বলছে, আর আমি ভাবতেছি ক্রেডিট। এই যে দেখো জাবেদা করি আমরা, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ ক্রেডিট। তাহলে এবার আমরা দেখি কি বলছে, ডেবিট, তাহলে ডেবিট দিকে থাকবে ব্যাংক। যদি বলতো কোন হিসাবটাকে ক্রেডিট করব, তখন আমরা লভ্যাংশটা দিতাম, ক্রেডিট বললে লভ্যাংশ দিতাম, ক্রেডিট বললে লভ্যাংশ দিতাম, কিন্তু এই জায়গায় বলছে ডেবিট। আচ্ছা বাকিগুলো তোমরা করে নিও, আমরা আর 4টায় রয়ে গেল, সেই 4টা আমরা আজকে আর কি করলাম না আলোচনা। এখন বলেন আপনারা কি পারবেন, এখন বলেন আপনারা কি পারবেন, এখন আগে বলেন আপনারা কি পারবেন, ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ গুলো পারবেন কিনা আমাকে একটু বলেন। জি, বইটা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া হবে। তাহলে আপনারা 10:30টায় পরীক্ষাটা দিয়ে দিন, 10:30টায়, অথবা আপনারা 11টায় দিয়ে দিন, যেহেতু আমির স্যারের আবার ক্লাস আছে। আপনারা 11টায় পারেন, যখন পারেন পরীক্ষাটা কিন্তু দিয়ে দিন, পরীক্ষাটা কিন্তু আপনারা দিয়ে দিন, পরীক্ষাটা আবার মিস দিন না। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।